শেয়ার বাজারে বিনিয়োগ করতে অনেকেই আমার কাছে আগ্রহ প্রকাশ করেন, কিন্তু একটা বিষয় ওনাদেরকে ভাবাই যে শেয়ার বাজারে যদি বিনিয়োগ করতে যাই আমি কোনো কোম্পানি সম্পর্কে বা সেই কোম্পানি সম্পর্কে যদি আমি রিসার্চ করতে যাই, তাহলে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পার্টটা সেটা খুব জটিল একটা বিষয়। আমি তো কমার্সের ব্যাকগ্রাউন্ডে নই, যার ফলে এই বিষয়গুলো এতটা আমার কাছে জটিল যে এই বিষয়গুলো আমি কখনো আমার মাথায়ই ঢোকে না। তো এই বিষয়টা আমি পুরোটা ইগনোর করে দিই, আমি টেকনিক্যালটাই শুধু ফলো করি। অনেকে টেকনিক্যালটা দেখেও বিনিয়োগ করেন, কিন্তু বারবার আপনাদেরকে আমি বলি যে লং টার্ম ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল, বিশেষ করে প্রথমটা আমাদেরকে ফান্ডামেন্টালটা দেখতে হবে, তারপরে টেকনিক্যালের উপর ফোকাস করতে হবে, কোথায় এন্ট্রি নিতে পারবো, কোথায় এক্সিট করতে পারবো, ফান্ডামেন্টাল কী বলছে। তো দুটো যদি আমরা মিক্স করি তাহলে আমাদের ইনভেস্টিংয়ের যে সাকসেস সেটা অনেকটাই বেড়ে যাবে। সেই কারণে আমি সবসময় বলি যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোই আমাদেরকে শেখা উচিত। এখন টেকনিক্যাল সম্পর্কে অনেক ভিডিওস আমার রয়েছে মাই বিনিয়োগ চ্যানেলে, আপনারা অনেকেই সেই বিষয়টা নিয়ে অনেকটা এক্সপার্ট হয়ে গেছেন, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা একদম জিরো, গোল্লা। এই ভিডিওটা দেখার পর আপনাকে আমি প্রমিস করছি এরপর আপনাকে আর কেউ বলতে পারবে না যে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিচ্ছু বোঝেন না। অ্যাটলিস্ট যেগুলো বেসিক বিষয় দেখার সেটা আপনি প্রত্যেকটা কোম্পানি ধরে নিতে পারবেন যে কোথায় এর স্টোরি রয়েছে। আপনি কমার্সের ব্যাকগ্রাউন্ডের হন, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন, বা কোনো দিনই আপনি কমার্সের সাথে কোনো সম্পর্কই ছিল না, সেরকম মানুষও যদি হন, এই ভিডিওটা দেখার পর আপনাকে আমি বলছি যে আপনি একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের এক্সপার্ট হয়ে যাবেন। শুধু বেসিক না, এক্সপার্ট হয়ে যাবেন। সুতরাং চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের একদম শুরু থেকে শেষ অবধি A to Z 3টে স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস, ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট, 3টে স্টেটমেন্ট সম্পর্কে কোন কোন বিষয়গুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে সেই বিষয় নিয়ে একটু ভালো করে জেনে নিই। দেখুন, কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার আগে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, আপনাদের পাশের বাড়ির যে দোকানটা রয়েছে সেই দোকানটাও ব্যবসা করে। আর এই $multi-billion যেসব কোম্পানিগুলো মার্কেটে লিস্টেড রয়েছে, HUL, এশিয়ান পেন্টস, বাজাজ ফাইন্যান্স, রিলায়েন্স, এই যে বড় বড় কোম্পানিগুলো, $multi-billion কোম্পানি, এই কোম্পানিগুলো কিন্তু ব্যবসা করে। সুতরাং এই দুটোর মধ্যে আপনার পাশের বাড়ির যে দোকানটা আর এই $multi-billion যেসব কোম্পানিগুলো রয়েছে, এই দুটোর মধ্যে একটাই পার্থক্য, কি বলুন তো? পার্থক্য হচ্ছে সাইজের পার্থক্য। লিমিটেড কাস্টমার রয়েছে, লিমিটেড আর্নিং হয়, লিমিটেড সেলস হয় আপনার পাশের বাড়ির দোকানের। কিন্তু এই যে $multi-billion কোম্পানিগুলো রয়েছে, এদের বিভিন্ন রকমের ব্রাঞ্চ রয়েছে, ইন্ডিয়ার বাইরে ব্রাঞ্চ রয়েছে, অনেক প্রোডাক্ট রয়েছে, কেউ কেউ মার্কেটের মধ্যে লিডার রয়েছে। তো তাদের যে সেলস হয় সেগুলো কয়েক হাজার কোটিতে হয়। কিন্তু এই দুটোই হলো ব্যবসা, আর এই ব্যবসার ভাষাটাই আমাদেরকে বুঝতে হবে অ্যাজ এ ইনভেস্টার। প্রত্যেকটা ব্যবসার একটা সাইকেল থাকে, সেই ব্যবসা কী করে শুরু করলো, সেই কোম্পানিটা কী করে এক্সিস্টেন্সে আসলো, তারপরে ধীরে ধীরে সে অপারেশন শুরু করলো, আপস অ্যান্ড ডাউনস কীভাবে সে ট্র্যাকেল করলো, তারপরে মার্কেট শেয়ার কীরকমভাবে ক্যাপচার করলো, এগুলো এক একটা স্টোরি, ঠিক যেরকম আপনার পাশের বাড়ির দোকানের। তো সেই কারণে আমাদেরকে সবসময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, এই সব ভাবনা চিন্তা না করে আমাদেরকে ভাবতে হবে যে সেই কোম্পানিটার স্টোরি কী, সেই কোম্পানিটার গল্প কী বলতে চাইছে আমাদেরকে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়ে আমাদেরকে এটাই শিখতে হবে যে সেই কোম্পানিটার গল্পটা কী, ব্যবসাটার গল্পটা কী, আর এটাই আমরা জানবো এই ভিডিওতে। একটা এক্সাম্পল নেব, সেটা হলো বৈভব গ্লোবালের। এই বৈভব গ্লোবাল স্টকটা কোনো রিকমেন্ড হিসেবে আপনাকে বলছি না, যে অ্যানালাইসিস করছি সেটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। এই কোম্পানিটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিড করার মাধ্যমে এই কোম্পানিটার ব্যবসার যে গল্প সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমি screener.in এই ওয়েবসাইটটা খুলে নিয়েছি, এখানে বৈভব গ্লোবাল সার্চ করে নিয়েছি। একটু স্ক্রোল ডাউন করলে নিচে আমরা দেখতে পাবো কোয়ার্টারলি রেজাল্ট রয়েছে, যেখানে আপনি প্রত্যেক কোয়ার্টারে যে রেজাল্ট পাবলিশ করা হয় সেটা এখানে চেক করতে পারবেন। যত কিছু ইনফরমেশান আপনার চাই কোনো কোম্পানি সম্পর্কে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য, সব কিছু ইনফরমেশান এই ওয়েবসাইটে ফ্রিতে পেয়ে যাবেন, একটা টাকা আপনাকে খরচা করতে হবে না। খুব পপুলার একটা ওয়েবসাইট। তো এখানে আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখব এবং এইটার যে গল্প সেটা বোঝার চেষ্টা করব, যে এই কোম্পানিটার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে, চ্যাপ্টারটা দেখে আমরা কি বুঝতে পারছি এই কোম্পানি সম্পর্কে। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট যেটা, সেটা রয়েছে সেলস। এখন 2012 সাল থেকে 2023 সাল অবধি এই পুরো ডেটা দেওয়া আছে, প্রত্যেক বছর বছর কতটা সেলস করেছে এই কোম্পানিটা। 2012 সালে প্রায় 650 কোটি টাকার সেলস করতো, আর এখন
সেই সেলসের ফিগার হয়ে দাঁড়িয়েছে 2691, প্রায় 4 টাইমস বেড়েছে। এবং এই পিরিয়ডের মধ্যে যদি আমরা সেলসের ফিগার দেখি প্রত্যেক বছর তাহলে দেখব সেটা ইনক্রিজিং এবং কনসিস্টেন্ট বেসিসে। এটা খুব ইম্পর্টেন্ট যে ইনক্রিজিং এবং কনসিস্টেন্ট বেসিসে যেন বাড়ে। কোনো বছরে আমরা দেখছি যে আগের বছরের তুলনায় এই বছরে একটু মানে ডিগ্রোথ করেছে, কিন্তু পরের বছর সেটা আবার মেকআপও দিয়েছে। তো এরকমভাবে যদি আমরা কনসিস্টেন্ট বেসিসে লাস্ট 3 ইয়ার্স রোলিং পিরিয়ড হিসেবে দেখি যে সেটা কনসিস্টেন্ট বেসিসে বাড়ছে কিনা, যদি সেটা বাড়ে তাহলে সেই কোম্পানির জন্য সেটা ভালো। এই ক্ষেত্রে সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত এক্সপেন্স, যেরকম আমাদের সেলস হয় সেই সেলস করার জন্য অনেক এক্সপেন্সও করতে হয়। এখন যদি আমরা এক্সপেন্সের কথা বলি তাহলে নিউ এজ যে কোম্পানিগুলো রয়েছে তাদের এক্সপেন্স কিন্তু অনেকটাই বেশি করতে হচ্ছে, এবং এতটাই বেশি করতে হচ্ছে যে প্রফিট সেখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো যদি এমন কোনো কোম্পানি দেখেন যেখানে সেলসের ফিগার বাড়ানোর জন্য তাকে প্রচুর বেশি এক্সপেন্স করতে হচ্ছে, তাহলে সেই যে কোম্পানিটার সেটার স্টোরি কিন্তু উইক রয়েছে। এক্সপেন্স কন্টিনিউ তাকে করে যেতে হচ্ছে, এক্সপেন্স কম করলে যদি সেলস কম হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল রয়েছে। কিন্তু এমন যদি আপনি কোম্পানি দেখেন যেখানে সেলসের ফিগার বাড়ছে, একটা সময় প্রথম দিকে আমাদের এক্সপেন্স করতে হয়, কিন্তু একটা সময় গিয়ে যদি সেই এক্সপেন্সটা আমরা কম হতে দেখি কিন্তু সেলস ইনক্রিজিং অবস্থায় আমরা দেখি যে সেলস আমরা মানে এক্সপেন্স আমরা কম করছি বা হয়তো কনসিস্টেন্টই রাখছি, একটু বাড়াচ্ছি, কিন্তু সেই তুলনায় সেই যে পার্সেন্টেজে আমরা এক্সপেন্স কম করছি বা একটু বাড়াচ্ছি তার থেকে অনেক বেশি পার্সেন্টেজে সেলস বাড়ছে, তার মানে সেই কোম্পানিটা ভালো রয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এক্সপেন্স যদি আমরা দেখি 2012-তে 610 কোটি ছিল এবং সেটা এখন হয়ে দাঁড়িয়েছে 2491, মানে সেলসের সঙ্গে সঙ্গে এক্সপেন্সের যে অ্যামাউন্ট সেটাও বাড়ছে, এবং সেটা হওয়াটাই আমরা দেখি খুব নর্মাল যে সেলস বাড়লে এক্সপেন্স বাড়বে। কিন্তু যেটা বললাম যে এমন যদি কোম্পানি খুঁজে পান যেখানে পার্সেন্টেজ অফ সেলস যে পরিমাণে বাড়ছে তার থেকে অনেক বেশি পার্সেন্টেজে সেলস বাড়ছে, তাহলে সেই কোম্পানিটার স্টোরিটা কিন্তু ভালো। এখন যেটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে গিয়ে অপারেটিং প্রফিট। এই সেলস থেকে এক্সপেন্স বাদ দিলে আমাদের অপারেটিং প্রফিট আসে, এবং অপারেটিং প্রফিট 2012-তে ছিল 35 কোটি এবং এখন 200 কোটি 2023-এ। মানে কত টাইমস বেড়েছে আমরা এখানে দেখতেই পাচ্ছি কোম্পানি কতটা অপারেটিং প্রফিট করেছে এখানে। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে দেখার, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং এই স্টোরিটা যে এই কোম্পানির স্টোরিটাকে আপনি এই অপারেটিং প্রফিট দেখে ধরতে পারবেন। কীরকম একটু আপনাকে দেখায়। দেখুন, 2012 সালে 35 কোটি, 2013 সালে 64 কোটি, 2014-তে 143, 2015-তে 135, আগের বছরের থেকে কমে গেল, 2016-তে 58 করোড়, আগের থেকে একদম হাফ হয়ে গেছে। আবার 2017-তে আবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে 86 কোটি টাকা, এবং 2018-তে আবার 148 কোটি টাকা। আগের যে ছন্দ 2015 সাল থেকে 2018 সাল, মানে 3 বছর পর আগের ছন্দে আবার ফিরে এসছে। 2019-এ 203 কোটি টাকা। তার মানে আমরা এখানে দুটো গল্প দেখতে পাচ্ছি, একটা প্রি একটা পোস্ট। যদি 2017 অবধি আমি দেখি তাহলে যে পরিমাণ কোম্পানিটা অপারেটিং প্রফিট করছিল সেটা 2017-তে একটা স্টোরি, এবং 2018 থেকে যদি আমরা 2023 দেখি তাহলে সেটা একটা স্টোরি। ঠিক আছে, তাহলে 2012 থেকে 2017-তে এই পিরিয়ডের মধ্যে যদি আমরা কথাবার্তা বলি 5 বছরে, তাহলে দেখব যে অপারেটিং প্রফিট সেটা খুব ফ্লাকচুয়েট করছে। এখন কোম্পানির আর্নিংস যদি ফ্লাকচুয়েট করে ভীষণ পরিমাণে, যেটা এখানে দেখতে পাচ্ছি, তাহলে শেয়ার প্রাইসও ভীষণভাবে ফ্লাকচুয়েট করবে, বিশাল বাড়বে, বিশাল কমবে, বিশাল বাড়বে, বিশাল কমবে। ঠিক আছে, এইটা আমরা দেখতে পাবো। একটু পর আমরা সেই বিষয়ে যাচ্ছি যে শেয়ার প্রাইস কীরকমভাবে মুভ করেছে এই বছরে, 5 বছরের মধ্যে। কিন্তু যেটা এখানে দেখার বিষয় সেটা হচ্ছে গিয়ে ফ্লাকচুয়েটিং অপারেটিং প্রফিট 2017 অবধি। তারপরে কি হলো, 2018-তে 148, 2019-এ 203, তারপরে 262, তারপর 370, তারপরে 2022-এ আবার কম 281, আগের থেকে আবার কমতে শুরু করেছে 2023-এ 200 কোটি টাকা। তার মানে আগের থেকে আবার কমতে শুরু করেছে। তাহলে একটা সময় দেখলাম 2012 থেকে 2015 অবধি
বেশ ভালো সেলসের গ্রোথ দেখলাম, আমরা অপারেটিং প্রফিটের গ্রোথ দেখলাম, সব কিছু ভালো সেখানে। আবার 2015 থেকে 17-র মধ্যে 2 বছর ভীষণভাবে খারাপ পারফরমেন্স, ইভেন প্রফিট হাফেরও কম হয়ে গেছিলো। আবার যদি আমরা দেখি 2018 থেকে 2021 অবধি এই টাইম পিরিয়ডে যে প্রফিট গ্রোথ সেটা ভীষণভাবে বেড়েছে। আবার 2022 থেকে 2023 এখন যতদূর সময় হয়েছে এর মধ্যে আবার প্রফিট সেখানে কম হচ্ছে। তার মানে এই যে কোম্পানিটা রয়েছে, কোম্পানিটার স্টোরি আমরা কি বলতে পারছি, বা এই যে স্টেটমেন্ট থেকে আমরা কি এটা ডিরাইভ করতে পারছি, সে কনসিস্টেন্ট বেসিসে প্রফিট করছে না, আর্নিংস ভীষণ ফ্লাকচুয়েট করছে। কোম্পানি ভীষণ প্রফিট করে একটা সময়, যখন ভালো সময় আসে তখন, আবার খারাপ সময় যখন আসে, রিসেশন বা ডিসপোজেবল ইনকাম একটু কম, ইকোনমিতে ফ্লো হচ্ছে, বা এমন কোনো কিছু প্রবলেম, কিছু না কিছু একটা কারণ বশত, কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকবে, আপনি একটু তলিয়ে দেখলে বুঝতে পারবেন সেই বিষয়টা। কিন্তু যেটা এই স্টেটমেন্ট পড়ে বুঝতে পারছি যে এর আর্নিংস খুব ফ্লাকচুয়েট করে। এবার আমরা কি করব, এবার আমরা একটু শেয়ার প্রাইসের দিকে নজর রাখবো। তো আমি বৈভব গ্লোবালের এখানে উইকলি চার্ট খুলেছি, এক একটা ক্যান্ডেল এক একটা উইকের ক্যান্ডেল, ঠিক আছে। তো এখানে যেটা আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখব 2012 সাল থেকে অপারেটিং প্রফিট সেটা বাড়ছিল, এবং 2015 সাল থেকে আবার কম হতে শুরু করে দেয়। 2015 থেকে 17 এই পিরিয়ডের মধ্যে ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছিলো কোম্পানির। শেয়ার প্রাইস যদি আমরা দেখি তাহলে কি দেখব, শেয়ার প্রাইস 2015 সালে যদি দেখি, দেখুন 2014 সালের পর থেকেই, মানে এই যে লেভেলটা রয়েছে এই লেভেল থেকেই 2015 সাল থেকে ভীষণভাবে ফল করে। কত দূর অবধি ফল করে, 2017 অবধি। দেখুন 2017 অবধি এখান থেকে, মানে 2016 অবধি কন্টিনিউ ফল করেছে। কত পার্সেন্ট ফল করেছে যদি আমরা এখানে দেখি পার্সেন্টেজ ওয়াইজ, তাহলে 71% ফল করেছে এই টাইম পিরিয়ডের মধ্যে, যেখানে অপারেটিং প্রফিট কম হতে শুরু করে দিয়েছিল। তারপরে 2017-র পর থেকে 2018 থেকে যদি আমরা এখানে দেখি, 2018 থেকে দেখুন 2018 থেকে আবার বাড়তে শুরু করেছিল, 148, 203, তারপরে 262, 370, মানে 2021 অবধি, 2018 থেকে 2021 অবধি যদি আমরা দেখি তাহলে 2018 থেকে বাড়তে শুরু করেছিল এই পিরিয়ডের মধ্যে বাড়তে শুরু করেছিল 2018 থেকে। তারপরে সেটা বাড়তেই থেকেছিল, বাড়ছিল, হঠাৎ করে কোভিডের জন্য ক্র্যাশ হয়ে যায়। সেটা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই হয়েছে এই ধরনের ঘটনা। তারপরে দেখুন 2021 অবধি সেখান থেকে বেড়ে কতটা বেড়ে যায়, কত টাইমস হয়ে যায়, এবং 2021 অবধি টপ তৈরি করে, এবং তারপরে 2022-এ আগের ইয়ারের তুলনায় কম হয়ে যায় তার অপারেটিং প্রফিট, এবং তারপরে মার্চে আরও কম হয়ে যায়, 200 কোটি টাকা হয়ে যায়, এবং তারপরে শেয়ার প্রাইসের মধ্যে দেখুন কীরকম ফল এসেছে। এটাও যদি আমরা দেখি এখান থেকে, তাহলে প্রায় 70%, ঠিক যেরকম আগে আমরা দেখেছিলাম 71%, এখনও দেখছি 70% ফল হয়েছে। তো দেখলেন তো যে শুধুমাত্র প্রফিটের ওপর, বা এই গল্পটা বোঝার, স্টেটমেন্ট থেকে যে গল্পটা আমরা বুঝলাম, সেই গল্পটা থেকে আমরা শেয়ার প্রাইসের যে ফ্লাকচুয়েশন সেটাও আমরা বুঝতে পারছি কীরকম, তাই না? এবারে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের সাথে যেটা দেখার, সেটা হচ্ছে গিয়ে অপারেটিং প্রফিট মার্জিন। যে যখন তার ভালো সময় হচ্ছে, মানে যেরকম আমরা দেখলাম যে দুটো স্টোরি এখানে ক্রিয়েট হচ্ছে, 2012 থেকে 2017, 2018 থেকে 2021, 2021 থেকে 23 ফ্লাকচুয়েশন যেটা হচ্ছে। তো সেখানে সেই সময় তাদের অপারেটিং প্রফিট মার্জিন কত, মানে সে যা ইনকাম করছে, তো তার সব কিছু এক্সপেন্স বাদ দেওয়ার পর কতটা প্রফিট মার্জিন রাখছে, তো সেইটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজে হয়, OPM বলে, অপারেটিং প্রফিট মার্জিন। তো 2012-তে সেটা 5% ছিল, 2013-তে 7% ছিল, 2014-তে 11% ছিল। দেখুন ভালো সময় যখন চলে এসেছে এই কোম্পানিটার, তখন কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন আমরা বাড়তে দেখতে পাচ্ছি। 2015-তে 10%, 2016-তে দেখুন 2016-তে অপারেটিং প্রফিট মার্জিন 58 ছিল, এখানে 5%, 2017-তে 6%। দেখতে পাচ্ছেন তো? তার মানে এই যে এই কোম্পানিটাকে আমরা বলতে পারি সাইক্লিক্যাল কোম্পানি, বা এর যে ভোলাটাইল কোম্পানি বলতে পারি, সাইক্লিক্যাল কোম্পানি বলতে পারি। কখনো ভালো সময় তো তাদের অপারেটিং প্রফিট মার্জিন সেটা অনেকটা বেড়ে যায়, ভালো প্রফিট পোস্ট করে, শেয়ার প্রাইস দৌড়োয়, কয়েক টাইমস হয়ে যায়। আবার যখন এর খারাপ সময় আসে
তখন হঠাৎ করে পড়ে যায় কোম্পানির শেয়ারের প্রাইস, সেটা আবার 70% পড়ে যায়। অপারেটিং প্রফিট মার্জিন তখন খুবই কম চার্জ করে, 5%, 6%। আবার যখন এর ভালো সময় আসে, দেখুন 2018-তে 148 কোটি টাকা, 2017-র তুলনায় প্রায় অনেকটাই বেশি, এবং সেখানে অপারেটিং প্রফিট মার্জিন আবারও 9%, আবারও আগের থেকে বেশি। আবার দেখুন 11%, তারপরের বছর 13%, তারপরের বছর 15%, 2021-এ, তারপরে আবার কম 10%। তাহলে বুঝতে পারছেন তো। এবং 2022-এ, মানে 2021-এর পর থেকে আমরা দেখলাম যে কীরকমভাবে শেয়ারের প্রাইস ডাউন গেছে। 2022-এ 281 কোটি টাকা, সেখানে অপারেটিং প্রফিট মার্জিন মাত্র 10%। আর 2023-এ 200 কোটি টাকা, সেখানে অপারেটিং প্রফিট মার্জিন 7%। তো এই যে অপারেটিং প্রফিট মার্জিন যখন এটা আবার বাড়তে শুরু করবে, 7% এখন আমরা দেখতে পাচ্ছি, এটা যখন আবার ধীরে ধীরে 8%, 9%-এ যখন দেখাবে, এবং আমরা দেখতে পাবো যে অপারেটিং প্রফিট মার্জিন যেটা রয়েছে সেটা যখন ধীরে ধীরে ইনক্রিজ হতে শুরু করে দিয়েছে আগের বছরের তুলনায়, তখন আবারও এই স্টকের মধ্যে অপরচুনিটি আমরা দেখতে পাবো। আবারও এই কোম্পানিটার শেয়ার দৌড়বে এবং কয়েক টাইমস হবে। 20%, 25%, 30% রিটার্নের কথা বলছি না, আমি বলছি 100%, 200%, 300% রিটার্নের কথা। আর এইটাই আপনি দেখতে পাবেন এই স্টেটমেন্টটা পড়ে। শুধুমাত্র কিছুটা সময় আপনাকে দিতে হবে, ব্যাস। যে কোনো কোম্পানির স্টোরি, গল্প আপনি এই স্টেটমেন্ট পড়ে বুঝতে পারবেন। শুধুমাত্র আমরা 3-4টে বিষয় পড়লাম, তাতে এতটা স্টোরি আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা একটু নেক্সট সেগমেন্টে যাই, সেটা হচ্ছে আদার ইনকাম। এই আদার ইনকামকে আমি যথেষ্ট গুরুত্বতার সাথে ট্রিট করি, তার কারণ আদার ইনকাম হচ্ছে গিয়ে ওয়ান টাইম ইভেন্ট, যেখানে কোম্পানি ওয়ান টাইম আর্নিং করবে বা ইনকাম আসবে সেই পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে। সেটা রিকারিং ইনকাম কিন্তু না, পরের বছর সেই একই রকমভাবে ইনকাম আসবে তার কিন্তু মানে নয়। হতে পারে যে হঠাৎ করে কোনো ইনকাম চলে আসলো, আদার কোনো ইনকাম চলে আসলো, কোনো অপরচুনিটি দেখলো, সেই অপরচুনিটি ইউটিলাইজ করলো, যার ফলে হঠাৎ করেই কোনো আদার ইনকাম একটা বড় অ্যামাউন্টের চলে আসলো সেই কোম্পানির। হতে পারে এরকম, কিন্তু সেটা মনে রাখতে হবে সেই পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে ওয়ান টাইম ইভেন্ট, সেটা পরবর্তী ক্ষেত্রে রিকারিং ইভেন্ট হবে না। তাহলে সমস্যা কি এখানে? সমস্যা হচ্ছে গিয়ে এটাই যে যখন পার্টিকুলার একটা ইভেন্টের জন্য একটা ভালো ইনকাম চলে আসবে বা আদার ইনকাম, একটা বড় ইনকাম চলে আসবে সেই কোম্পানির, তখন ইপিএস যেটা, আর্নিং পার শেয়ার যেটা, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন অনেকটা বেশি হতে। এবং পিই যেটা, প্রাইস টু আর্নিং যেটা, মানে কোন ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, আমরা ভ্যালুয়েশন মেট্রিক্স হিসেবে পিইটা দেখি, সেটা তো কিন্তু হঠাৎ করে কম হয়ে যাবে। মানে কোম্পানি আর্নিংস বেশি করছে, সেই তুলনায় মার্কেট কম প্রাইস তাকে দিচ্ছে, এরকম ধরনের একটা আপনি দেখতে পাবেন। তো তখন আপনি ভাববেন যে বাহ, এই কোম্পানিটা তো যথেষ্ট টাকা আর্ন করছে, আর্নিং পার শেয়ার আমাকে একটু মানে বেশ ভালো পাচ্ছি আমি, কিন্তু সেই তুলনায় আমাকে পি যেটা, প্রাইস টু আর্নিং রেশিও, যেটা আমি কত টাকা পে করছি সেই আর্নিংয়ের জন্য, 1 টাকা আর্নিংয়ের জন্য, তো সেক্ষেত্রে আমি কম পে করছি তাই মনে হবে আপনার। তো তখন আপনি সেই যে জাল, সেই জালে আপনি জড়িয়ে যাবেন, এবং তখন আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করে দেবেন। কিন্তু তখন আপনি একটা জিনিস মিস আউট করে দেবেন, সেটা হচ্ছে আদার ইনকাম, যেটা এই বছরের জন্য একটা পার্টিকুলার ইভেন্টের জন্য সেই কোম্পানিটার ইনকাম হয়েছে, সেই ইনকামটা পরবর্তী ক্ষেত্রে নাও হতে পারে, এটা রেকারিং ইনকাম না। সেই কারণে আদার ইনকাম যত কম হবে তত ভালো। অবভিয়াসলি একটা কোম্পানি যখন বড় হতে থাকে তখন তার আদার ইনকাম সেটা একটু বাড়তে পারে, কিন্তু সেটা যেন এতটা বেড়ে না যায় যে তার ম্যাক্সিমাম যেটা ইনকাম, সেটা তার যে টোটাল যে প্রফিট সেই বছরের, তার সেখান থেকে একটা ভালো পার্সেন্টেজ আদার ইনকাম থেকেই আসে, মানে মেন বিজনেস থেকে না এসে অন্য একটা ইনকাম থেকে আসে। এটা যদি হয় তাহলে সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? তাহলে আশা করছি আপনি বুঝতে পারলেন যে আদার ইনকাম মানেটা কি। তো আদার ইনকামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 2012-তে 57 করোড় হয়েছিল আদার ইনকাম, যেখানে অপারেটিং প্রফিট 35 করোড়, সেখানে আদার ইনকাম 57 করোড়। ওয়ান টাইম ইভেন্ট, দেখতে পাচ্ছেন তো, কিন্তু খুব একটা ভালো জিনিস নয় এটা। এবং এটা ধীরে ধীরে আমরা দেখতে পাবো এটা 34 কোটি, 13 কোটি, যেটা খুব ভালো, যেখানে অপারেটিং প্রফিট এখানে 134 কোটি 2015-তে, কিন্তু আদার ইনকাম সেখানে 13 কোটি। এটা ঠিক আছে, এই ধরনের যদি থাকে কেস তাহলে ঠিক আছে। এখনকার যদি সিনারিও বলি তাহলে 200 কোটি টাকার অপারেটিং প্রফিট, মানে কোম্পানির মেন বিজনেস থেকে ইনকাম আসছে 200 কোটি টাকা, কিন্তু আদার ইনকাম কোনো একটা ইভেন্টে এসেছে 28 কোটি টাকা, বা 281 কোটি টাকা 2022-এ, সেখানে 50 কোটি টাকা তার আদার ইনকাম এসেছে। 2021-এ 370 কোটি টাকা ইনকাম করেছে কোম্পানি অপারেটিং প্রফিট, কিন্তু সেখানে তার আদার ইনকাম এসেছে 18 কোটি টাকা। এই যে পার্সেন্টেজ বা এই ধরনের যদি সিনারিও দেখি তাহলে ঠিক আছে, অসুবিধে নেই। ম্যাক্সিমাম টাকাটা তার মেন
বিজনেস থেকে আসছে এবং তার উপরই আমরা বেট করছি সেই বিজনেস আরও গ্রো করবে, সেখান থেকে আরও ইনকাম আসবে, তার আরও বেশি গ্রোথ যদি হয়, আরও বেশি আর্নিংস যদি আসে, তাহলে শেয়ার প্রাইসও সেভাবে মুভ করবে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্বতার সাথে ট্রিট করতে হবে আদার ইনকামকে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট আমরা জানি যে কোনো কোম্পানি যখন নিজেকে আরও গ্রো করতে চায় তখন অনেক সময় অনেক কোম্পানি লোন নেয়। যদিও যদি কম লোন নিয়ে বেশি গ্রো করতে পারে তাহলে সেটা সবথেকে বেস্ট, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি যে কোম্পানি ইনিশিয়ালভাবে খুব তাড়াতাড়ি গ্রো করার জন্য লোন নেয়, কিন্তু সেই লোনের পার্সেন্টেজটা আপনাকে দেখতে হবে ডেট কতটা নিচ্ছে, খুব যেন বেশি না হয়ে যায়, যাতে পরবর্তী ক্ষেত্রে ডেট চোকাতে তা যেন সমস্যা না হয়, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। ভালো ক্যাশ ফ্লো যেন আসে সেই তুলনায়, যাতে সে যখন ইচ্ছে তখন ডেট সে চুকিয়ে দিতে পারবে। তো সেই ডেটের দরুন যে ইন্টারেস্ট আমাদেরকে পে করতে হয় সেটাই হচ্ছে এই ইন্টারেস্ট। এবারে এই কোম্পানিটার ক্ষেত্রে আমরা দেখব 14 কোটি টাকা 2012-তে 14 কোটি টাকা ইন্টারেস্ট পে করেছে, 2013-তে 14 কোটি টাকা ইন্টারেস্ট পে করেছে। এরমভাবে ধীরে ধীরে 2015-তে সিনারিওটা দেখুন একটু চেঞ্জ হচ্ছে, যেখানে ইন্টারেস্ট সেটা কম, মানে সেখানে ডেট সে চুকিয়েছে। আপনি দেখবেন ডেটের ওখানে গেলে আপনি দেখতে পাবেন যে আগের বছরের তুলনায় এই বছরে তারা ডেট কম করেছে, মানে ঋণ পরিশোধ করেছে। ঋণ পরিশোধ করলে ইন্টারেস্ট যেটা সেটা কম আপনাকে পে করতে হবে অবভিয়াসলি। তো 2016-তে এখানে 7 কোটি টাকা, 2017-তে 6 কোটি টাকা, আরও কম করেছে, 2018-তে 4 কোটি টাকা। তো এরমভাবে ধীরে ধীরে তার যে ইন্টারেস্ট সেটা আমরা কম হতে দেখতে পাচ্ছি। 2020-তে আমরা 9 কোটি টাকা দেখতে পাচ্ছি, সেখানে আবার ডেট নিয়েছিল হয়তো কিছু, আবার 2021-এ আবারও কম করে দিয়েছে 5 কোটি টাকা, 6 কোটি টাকা, এখন 8 কোটি টাকা চলছে, এবং এখন এখানে ইন্টারেস্ট রেট লাস্ট 12 মান্থে 9 কোটি টাকা চলছে। তো যে পরিমাণ টাকা এই কোম্পানিটা ইনকাম করছে সেই তুলনায় কতটা ডেট রয়েছে সেই পার্সেন্টেজ ওয়াইজ, এবং তার যে ইন্টারেস্ট রেট সেটা যেন খুব বেশি না হয় সেটা আপনাকে এখানে দেখতে হবে। তো এই যে স্টোরিটা থেকে আমরা বুঝতে পারছি যে কোম্পানি যখন তার এফিশিয়েন্ট যখন তার ভালো সময়, তখন কিন্তু ডেট নিয়ে আরও তাড়াতাড়ি সে প্রফিট করার জন্য দেখছে সেখানে, আর যখন তার খারাপ সময় তখন সেখানে ডেটটা চুকিয়ে দিয়ে একটু রিল্যাক্স করছে, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ম্যানেজমেন্ট কিন্তু এই বিষয়ে এফিশিয়েন্ট রয়েছে, তার কারণ তারা ভালো সময় কোনটা, খারাপ সময়, ভালো সময়কে খুব ভালো মতো ইউটিলাইজ করে, এবং খারাপ সময়ে যে কী রকমভাবে নিজের সব কিছু কনসিয়াস থাকতে হবে, কোন জিনিসটা প্রোটেকশন করতে হবে সেই বিষয়টা ভালো করে জানে। এটাই আমরা এখান থেকে একটু এই চিত্রটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবারে ডেপ্রিসিয়েশন মানে যত কোম্পানির বাড়বে, যত ধীরে ধীরে সেই কোম্পানিটা গ্রো করবে, আরও বাড়বে, তত সেই কোম্পানিটা ফিক্সড অ্যাসেট কিনবে। একটা কোম্পানি যখন গ্রো করতে থাকে তখন তার ফিক্সড যে অ্যাসেট সেটাও গ্রো করতে থাকে, সেখানে সে আরও নতুন মেশিনারি সেখানে এস্টাবলিশ করতে পারে, বা আরও অনেক বিষয়ে ফিক্সড যে অ্যাসেট সেটা বাড়াতে পারে। তো তার দরুন তার একটা ডেপ্রিসিয়েশন হয়, সেই ডেপ্রিসিয়েশনও বাড়তে হবে। তো তার মানে যদি আমরা এখানে ডেপ্রিসিয়েশনের এই অ্যামাউন্টটা বাড়তে দেখি, তার মানে কোম্পানি যে ক্যাশ জেনারেট করছে সেখান থেকে সে ফিক্সড অ্যাসেটে বিনিয়োগ করছে, বা মেশিনারি কিনছে, নতুন জায়গায় ক্যাপাসিটি বিল্ড আপ করছে, তার ধরুন যে একটা ডেপ্রিসিয়েশন, সেই ডেপ্রিসিয়েশনটা আমরা দেখতে পারি এখানে, ঠিক আছে। তো একটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট যেটা যদি বাড়ে কন্টিনিউ সেটা ভালো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ এটা বাড়ছে এবং এটা এখন 78-এ রয়েছে, ঠিক আছে। তো এবার একটা বিষয় কি যে এমনও কোম্পানিতে আমি দেখেছি যে কোম্পানির যা আর্নিং আসছে তার ম্যাক্সিমামটাই সে আবার ইনভেস্টমেন্ট করে দিচ্ছে। তো ফিক্সড অ্যাসেট মানে যদি খুব বেশি হয় তাহলে আপনাকে বুঝতে হবে সেই কোম্পানিটা ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, মানে সেই কোম্পানিতে প্রচুর টাকা আপনাকে ঢালতে হবে, তারপরে ধীরে ধীরে কয়েক বছর পর আর্নিং করতে আসবে। বিশেষ ক্ষেত্রে পাওয়ার জাতীয় যেসব কোম্পানিগুলো রয়েছে, পাওয়ার সেক্টরে যেসব কোম্পানিগুলো রয়েছে, বা সিমেন্ট সেক্টর থেকে যেসব কোম্পানিগুলো বিলং করে, সেই কোম্পানিগুলোর ফিক্সড অ্যাসেট অনেকটাই বেশি দিতে হয়, এবং সেখানে ডেপ্রিসিয়েশন আমরা দেখবো তুলনামূলকভাবে অন্যান্য কোম্পানির তুলনায় অনেকটা বেশি থাকে। তার মানে তাদের যে ইনকাম আসে সেখান থেকে ম্যাক্সিমামটা আবার ক্যাপাসিটিতে বিনিয়োগ করতে হচ্ছে, ফিক্সড অ্যাসেট বাড়াতে হচ্ছে। ফিক্সড অ্যাসেট বাড়লে সেখানে ডেপ্রিসিয়েশনও আমরা বাড়তে দেখতে পারি। তো যার ফলে যদি এই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা অনেকটা বেশি দেখেন তাহলে বুঝে যাবেন যে সেই কোম্পানিটা ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, সেখানে অনেকটা টাকা ক্যাপিটাল প্রথমে ইনভেস্ট করতে হয়, তারপরে ধীরে ধীরে সেই বিজনেস থেকে ইনকাম আসে। পাওয়ার সেক্টর, সিমেন্ট সেক্টর এইসব একটা উদাহরণ আর কি এইসব সেক্টরের, তো সেগুলো আপনি গিয়ে চেক করতে পারেন। তারপরে হলো প্রফিট বিফোর ট্যাক্স।
ট্যাক্স ইমপ্লিমেন্ট হওয়ার আগে কত টাকা প্রফিট হচ্ছে। এটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এবং আপনি এখানে দেখে নিতে পারেন যে কত টাকা প্রফিট হয়েছে এবং তার উপরে ট্যাক্স চাপবে, ট্যাক্স পার্সেন্টেজ দেওয়ার পর এখানে নেট প্রফিট। তো কোম্পানি নেট কত টাকা প্রফিট করেছে সব কিছু বাদ দেওয়ার পর, ট্যাক্স বাদ দেওয়ার পর, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, যাবতীয় যা কিছু রয়েছে এক্সপেন্সেস সব কিছু বাদ দেওয়ার পর কত টাকা ইনকাম করেছে। এখানে দেখতে পাবেন 2012-তে 69 করোড়, 2013-তে নেগেটিভ মানে এখানে লস করেছে। কেন এখানে লস দেখাচ্ছে? যদি আমরা এখানে অপারেটিং প্রফিট দেখি তাহলে 2013-তে তো 64 কোটি টাকা প্রফিট হয়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে আদার ইনকাম, আপনাকে বলেছিলাম আদার ইনকাম 126 কোটি টাকা লস। কোনো একটা ইভেন্টের জন্য ওয়ান টাইম 126 কোটি টাকা কোম্পানি এখানে লস করেছে। পরবর্তী ক্ষেত্রে সেটা থাকবে না, কিন্তু সেই বছর 126 কোটি টাকা লস করেছে, যার জন্য এখানে 86 কোটি টাকা তাকে লস বুক করতে হয়েছে। ঠিক আছে, নেট প্রফিটে আমরা লস দেখতে পাচ্ছি সেই বছর, যদিও অপারেটিং প্রফিট পজিটিভ ছিল। তো যেহেতু নেট প্রফিটটার উপর আমাদেরকেও গুরুত্ব দিতে হবে যে আদার ইনকামের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট চেঞ্জ হচ্ছে কিনা, সবগুলো আপনাকে আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে আপনি দেখবেন। একবার স্টোরিটা বোঝার চেষ্টা করলে পুরো বিষয়টাই, পুরো গল্পটাই বুঝতে পেরে যাবেন আপনি। আচ্ছা, তাহলে নেট প্রফিটে আমরা 2013-তে নেগেটিভ দেখলাম, তারপরে 2014-তে 153 কোটি টাকা, আবার 2015 থেকে কমতে শুরু করে 103 কোটি টাকা, 40 কোটি টাকা, 2017-তে 65 কোটি টাকা, তারপরে 2018-তে আবার বাড়তে শুরু করে দেয়, যে গল্পটা বলছিলাম আবার বাড়তে শুরু করে দেয় এবং সেটা 237 কোটি টাকা, মানে 2021-এ 272 কোটি টাকা, তারপরে 2022-এ আবার কম হতে শুরু করে দেয় 237 কোটি টাকা, তার হাফ হয়ে যায় 2023-এ 105 কোটি টাকা এবং এখন ধীরে ধীরে আবার বাড়তে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি তাহলে তার হচ্ছে গল্প। এখন এরপরে হচ্ছে ইপিএস ইন রুপিস। ইপিএস মানে আর্নিং পার শেয়ার যত বাড়বে তত ভালো সেটা, কিন্তু এটা যেহেতু ভোলাটাইল একটা বিজনেস, তো যখন ভালো সময় হয় তখন এর ইপিএস সেটা আরও বাড়তে আমরা দেখতে পারি, যখন খারাপ সময় আসে তখন ইপিএস আমরা কম দেখতে পাবো। তো এই জিনিসটাই আমরা এখানে দেখতে পারি, খুব বেশি ভোলাটাইল, ঠিক যেরকম নেট প্রফিট সেরকম। ঠিক আছে, এরপরে যেটা সেটা হলো ডিভিডেন্ড পে আউট। এই ডিভিডেন্ড পে আউট এটা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে দেখেন, আমি একটু অন্যরকমভাবে দেখি। ডিভিডেন্ড পে আউট এটা একটা কোম্পানি, যে কোম্পানিটা গ্রোয়িং কোম্পানি, গ্রোথ রয়েছে সামনের দিনে ভীষণভাবে, সেই কোম্পানিটা গ্রো করতে পারে, তার ক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট করাটা আমি মনে করি যে মানে উপযুক্ত নয় বা যথাযথ নয়। তার কারণ হচ্ছে গিয়ে সেই কোম্পানিটার এমনিতেই ক্যাশের দরকার, আরও বেশি ক্যাপাসিটি বিল্ড আপ করবে, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলবে, অনেক রকম এক্সপেন্স রয়েছে। তো সে যদি ডিভিডেন্ড পে আউট করে দেয় তাহলে তার এমনিতেই ক্যাশ যেটা সেটা কমে যাবে সেই তুলনায়। সেই কারণে ডিভিডেন্টের ক্ষেত্রে এখন তো আবার ট্যাক্সও চাপিয়ে দিয়েছে এবং সেটা যে রিসিভ করবে সে যে ট্যাক্সের আন্ডারে পড়ছে সেই অনুযায়ী তাকে ট্যাক্স পে করতে হচ্ছে। সেই কারণে অনেক কোম্পানি এখন বাইব্যাক নিয়ে আসছে এই ডিভিডেন্ড পে আউট করার পরিবর্তে। এটাও একটা বিষয়, কিন্তু এই ডিভিডেন্ড পে আউটের যে বিষয়টা বলছিলাম, যে কোনো কোম্পানি যদি গ্রোথ স্টেজে থাকে তাহলে ডিভিডেন্ড পে আউট যতটা কম করবে বা করবে না ততটাই ভালো। আবার এরকম ধরনের অনেক কোম্পানিও রয়েছে যে কোম্পানিগুলো অনেকটা গ্রো করে গেছে, সেই পার্সেন্টেজে গ্রোথ সে হয়তো আর করতে পারবে না, সে হয়তো মার্কেট লিডার, তো অনেকটা টাকাই সে ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদেরকে দেয় যে আর এই টাকাগুলো আমি কোথায় ইউটিলাইজ করবো, আমার কাছে পড়ে আছে, তো আপনাদেরকে আমরা ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি। তো আপনি সেই টাকাটার বেশি ভালো করে ইউটিলাইজ করতে পারবেন, হয়তো অন্য কোনো জায়গায় বিনিয়োগ করবেন বা আপনি নিজের কাজে লাগাতে পারবেন। তো সেই অনুযায়ী সেই দিকটা ভেবে কোম্পানি ডিভিডেন্ড দেয়। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড রিটেন করে, ডিভিডেন্ড না দেয় এক্সট্রা ক্যাশ হওয়া সত্ত্বেও, এবং সেটা যদি গ্রোথের দিকে কাজে লাগায়, সেখানে 20%, 22%-এ গ্রো করে, তাহলে তো খুবই ভালো। আপনি সেই টাকাটা কোনো না কোনো কোম্পানিতে লাগাতেন যদি আপনাকে ডিভিডেন্ড হিসেবে দিত, সেখানে যদি আপনি 21% মতো রিটার্ন পেতেন, তাহলে এর থেকে ভালো আর কী রয়েছে, তাই না? তো সুতরাং যেসব কোম্পানিগুলো গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি, তাদের আমার মনে হয় যে ডিভিডেন্ড না দেওয়াটা বেশি বেটার। আবার যেসব কোম্পানিগুলো দেখছে যে এখন গ্রো করার মতো কোনো চান্সেস নেই বা আমার কাছে এক্সট্রা ক্যাশ রয়েছে, এখন বিজনেসের যে ভালো সময় সেটা অতটা আর কি নেই এখন, তো সেই ক্ষেত্রে অনেকেই ক্যাশ দিয়ে দেয় বা অনেক ক্ষেত্রে দেখা যায় সেই কোম্পানিটা মার্কেট লিডার, অনেকটা বড় পজিশনে চলে গেছে, সেরকম কোনো অপরচুনিটি খুঁজে পাচ্ছে না, তাহলে সেই কোম্পানিটা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে দেখি অনেক সরকারি কোম্পানি ডিভিডেন্ড হিসেবে পে আউট করতে, তার কারণ সরকার প্রেশারাইজ করবেই, সরকারের রিকারিং ইনকাম চাই। প্রত্যেক কোয়ার্টারে আমরা দেখি যেসব সরকারি কোম্পানিগুলো রয়েছে তারা ডিভিডেন্ড পে করতে, হয়তো তাদের পরবর্তী ক্ষেত্রে ক্যাপাসিটি দরকার, আরও বেশি করে হয়তো টাকা লাগবে,
কিন্তু তাদেরকে ডেট নিতে বলবে, কিন্তু অন্যদিকে ডিভিডেন্ড যেন অবশ্যই পে করে এটা তারা বলবে। সরকারের একটা প্রেশার থাকে, সেই কারণে অনেক সরকারি কোম্পানি দেখবেন যে ডিভিডেন্ড যেটা ইল্ড বা ডিভিডেন্ড পে আউট সেটা অনেকটাই বেশি আমরা দেখি। তো আশা করছি প্রফিট অ্যান্ড লসের যে স্টেটমেন্টের যে পুরো যে থিওরিটা, যে বিষয়টা, যে গল্পটা, সেটা আপনাকে আমি বোঝাতে পেরেছি। এতক্ষণ অবধি যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক করে দিন, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনি না ভুলে যান। এবার আমরা একটা কোম্পানির গল্পের দ্বিতীয় চ্যাপ্টারে যাব। সেই চ্যাপ্টারটা হলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে ফার্স্ট যেটা আইটেম সেটা হলো শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল মানে কি, যখন একটা কোম্পানি তার নিজের যে ব্যবসা সেটা আরও বড় করতে চায় তখন আইপিও নিয়ে আসে, আমাদের কাছ থেকে টাকা ওঠায়, তার দরুন তারা কিছুটা যে ওনারশিপ সেটা আমাদেরকে দেয়, তাই তো। তো এটা হচ্ছে গিয়ে শেয়ার ক্যাপিটালে ঢোকে সেই পুরো টাকাটা। তো এই শেয়ার ক্যাপিটালটা যদি কনসিস্টেন্ট থাকে তাহলেও ঠিক আছে, কিন্তু যেন ইনক্রিজ না হয়, ডিক্রিজ হওয়াটা সবথেকে বেস্ট। এই শেয়ার ক্যাপিটাল যদি ইনক্রিজ হয় তাহলে তার মানে কি, তাহলে তার মানে হচ্ছে গিয়ে যে সেই কোম্পানিটার লং টার্মে যে অপারেশনস, সেই ব্যবসা চালানোর জন্য যে টাকাটা দরকার সেই টাকাটা সে নিজের প্রফিট থেকে জোগাতে পারছে না, তাকে আরও টাকা কোম্পানির স্টেক বিক্রি করে হোক বা করে হোক, তাকে আরও টাকা উইথড্র করতে হচ্ছে, আরও টাকা ওঠাতে হচ্ছে মার্কেট থেকে, এবং সেই টাকা দিয়ে সেই কোম্পানিটার ব্যবসা চালাতে হচ্ছে। তো এটা ভীষণই একটা নেগেটিভ বিষয়। সেই কারণে শেয়ার ক্যাপিটাল যদি কনসিস্টেন্ট বেসিসে থাকে তাহলে অসুবিধার কিছু নেই। ডিক্রিজ হলে খুব ভালো, কিন্তু যদি ইনক্রিজ হয় ফর দ্য ইয়ার্স তাহলে সেটা বুঝতে হবে যে সেই কোম্পানির অপারেশনস চালানোর জন্য সেই কোম্পানির যে প্রমোটার তারা নিজের স্টেক সেল করছে এবং সেখান থেকে আরও অনেক টাকা নিয়ে আসছে যাতে কোম্পানির ব্যবসাটাকে চালিয়ে যেতে পারে, সার্ভাইভ করতে পারে তারা, যেটা ভীষণই একটা নেগেটিভ বিষয়। ঠিক আছে, তাহলে শেয়ার ক্যাপিটাল এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 76 2012-তে, এবং সেখান থেকে 2014-তে কমতে 32, 33 এবং এখনও সেই 33ই রয়েছে। তার মানে এটা আমরা থামস আপ বলতে পারি। সেকেন্ড হচ্ছে রিজার্ভ। তো কোম্পানির কাছে যত টাকা রয়েছে, প্রফিট যা হলো, তো সেই টাকাটার মধ্যে কিছুটা পার্সেন্টেজ তারা ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করে, ডিভিডেন্ড হিসেবে সেই টাকাটা চলে যায়, এবং বাকি যে টাকাটা পড়ে থাকলো সেটা হলো তাদের রিজার্ভ। তো আগের বছরে যদি ধরুন সেই কোম্পানিটা 100 কোটি টাকা ইনকাম করে থাকে, এই বছরে 50 কোটি টাকা ইনকাম করে, তাহলে 150 কোটি টাকা সেখান থেকে কিছুটা পার্সেন্টেজ ডিভিডেন্ড দিয়ে দিল। বাকি 2-4টে আইটেম রয়েছে সেগুলো বাদ দেওয়ার পর ম্যাক্সিমাম টাকাটা তারা রিটেন করছে, এটা রিজার্ভেরও রাখছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ যেটা, সেটা 2012-তে 190 কোটি টাকা ছিল, 2013-তে 83 কোটি টাকা। তার কারণ 2013-তে আমরা বললাম যে নেগেটিভ লস করেছিল কোম্পানি, লস পোস্ট করেছিল। 2014 সালে এটা 201 কোটি টাকা, 2015 সালে 296 কোটি টাকা, 2016 সালে 335 কোটি টাকা। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কন্টিনিউ এটা ইনক্রিজিং হচ্ছে, এবং এটা ইনক্রিজ হয়ে যায় ইয়ার অন ইয়ার। যেরকমভাবে তার প্রফিট বাড়তে থাকে সেরকমভাবে তার রিজার্ভও ধীরে ধীরে বাড়তে থাকে। তো এই যে রিজার্ভটা রয়েছে, এই রিজার্ভ থেকে যদি এটা ইনক্রিজিং থাকে তাহলে সব থেকে বেস্ট। তার কারণ কি, সেই কোম্পানিটা প্রফিট করছে, সেই প্রফিটটা রিটেন করছে, এবং কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারি কিছুটা পার্সেন্টেজ তারা ডিভিডেন্ড দিচ্ছে, এবং তা সত্ত্বেও সেই টাকাটা বা ডিভিডেন্ড দিচ্ছেও না, তা সত্ত্বেও সেই টাকাটা এত সুন্দরভাবে ইউটিলাইজ করছে যে ROCE যেটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেটা এতটা ভালো নিয়ে আসছে যে তাদের রিজার্ভ বছরের পর বছর বাড়তে থাকছে। হয়তো প্রফিট অ্যান্ড লসে আমরা একটু ফ্লাকচুয়েট দেখতে পাচ্ছি, কখনো লস কখনো প্রফিট এরকম দেখতে পাচ্ছি সিনারিও, কিন্তু যেটা রিজার্ভ সেটা যদি ইনক্রিজিং অবস্থায় থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে সে যদি নতুন কোনো প্ল্যান্ট এস্টাবলিশ করতে চায় তাহলে এই রিজার্ভের টাকাটা ব্যবহার করতে পারে। আবার অনেক সময় বাইব্যাক করতে পারে, বাইব্যাক যদি করে নেয় রিজার্ভের টাকা থেকে, তাহলে আপনার যে হোল্ডিং রয়েছে কোম্পানিটার যত শেয়ার্স সেগুলো ডাইলুট হবে না। আবার মার্কেটে ফ্লোটিং শেয়ার্স বা শেয়ার্সের নাম্বারস কম হয়ে যাওয়ার জন্য আপনার যে আর্নিংস সেটা বেড়ে যায়। ঠিক আছে, একটু হয়তো বুঝতে ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে যখন আমরা এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সিরিজ কন্টিনিউ করতে থাকবো বা যে প্লেলিস্ট রয়েছে সেটা যদি আপনি দেখে নেন তাহলে এই বিষয় নিয়ে আমি আগেও বিস্তারিত আলোচনা করেছি, EPS PE এই বিষয় নিয়ে আলোচনা করার সময়। তো সেটা দেখলে আপনি বুঝতে পারবেন কী বিষয় নিয়ে কথা বলছি। ঠিক আছে, তো EPS মানে আপনাকে সাধারণভাবে যদি বলি তাহলে কোম্পানি যদি বাইব্যাক করে তাহলে আপনার EPS বেড়ে যায়, কারেক্ট। তো সেটা একটা পজিটিভ দিক। তো যার ফলে যেটা রিজার্ভ সেটা আমরা যদি কন্টিনিউ বাড়তে দেখি তাহলে সেই কোম্পানির জন্য ভালো, এবং এক্ষেত্রে আমরা বাড়তেই দেখতে পাচ্ছি। এবারে যদি আমরা আসি বরোয়িংসের ক্ষেত্রে, তাহলে বরোয়িংসের ক্ষেত্রে আমরা
যেটা মানে মিস্টার ওয়ারেন বাফেট বলুন বা যারা যারা বড় বড় ইনভেস্টার রয়েছে তারা একটা কথাই বলে যে বরোয়িংস যেন সেই কোম্পানিটার একটা লিমিট অবধি ঠিক আছে। যদি এমন বরোয়িংস করে, তার কাছে এমন ডেট অব্লিগেশন হয়ে যায় যে ডেট সে চোকাতে পারছে না, তার জন্য ব্যাংকের কাছ থেকে প্রচুর টাকা আবার লোন নিতে হচ্ছে, তার যে ওনারশিপ সেটাকে ডাইলুট করতে হচ্ছে, বা অন্য যে কোম্পানি সেই কোম্পানিতে একটা পজিটিভ ক্যাশ ফ্লো আসছে, সেই পজিটিভ ক্যাশ ফ্লো এই যে ডেট চোকানোর জন্য ব্যবহার করতে হচ্ছে, মানে গুড ক্যাশ টার্ন ইনটু ব্যাড ক্যাশ, এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে প্রবলেম রয়েছে। তাই যে ডেট অব্লিগেশন সেটা যত কম হবে তত ভালো, এবং তার সাথে যদি কোম্পানি গ্রো করে, কোম্পানির প্রফিটেবিলিটি বাড়ে, তাহলে সেই স্টোরিটাও খুব সুন্দর স্টোরি হবে। সেই কোম্পানির ক্ষেত্রে শেয়ার প্রাইসের মধ্যেও আমরা ভালো জাম্প আমরা দেখতে পাবো। তো এক্ষেত্রে আমরা যদি গল্পটা দেখি, তাহলে বরোয়িংস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে 178 কোটি টাকা ছিল, সেখান থেকে কম করেছে 2013-তে 161 কোটি টাকা, 123, 67। তো 2012 থেকে 2015-র মধ্যে আমরা ডেট অব্লিগেশন যেটা বা বরোয়িংস যদি আমরা দেখি, তাহলে একটু কম আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী। ঠিক আছে, তো যেরকমভাবে বরোয়িংস কম হবে সেরকমভাবে আমরা এখানে দেখতে পাবো ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু কমছে। এখানে 14, তারপরে 7, তারপরে দেখুন 2017-তে বরোয়িংস 85 আরও কমে গেল, 2018-তে 67, এবং এখানে দেখুন ইন্টারেস্ট এখানে 6 কোটি, 4 কোটি আরও কমছে। তো দেখতে পাচ্ছেন তো, যত যেরকম বরোয়িংস কমবে সেরকমভাবে আমাদের ডেট অব্লিগেশন সেটাও কমবে। তো তারপরে আবার দেখুন 2019 থেকে বাড়তে শুরু করলো, 66 কোটি টাকা, 102 কোটি টাকা, 124 কোটি টাকা, 165 কোটি টাকা। তো কোনো ক্ষেত্রে ভীষণ ম্যানেজমেন্ট ভীষণ আবার অ্যাগ্রেসিভ হয়ে যায়। ঠিক আছে, যেরকম যদি এর কেসের কথা বলি, এর যে গল্পটা সেটা বোঝার চেষ্টা করি, তাহলে 2020-তে যখন মার্কেট ক্র্যাশ হয়ে গিয়েছিলো তখন লোন খুব সস্তায় পাওয়া যাচ্ছিলো, এবং আপনি দেখবেন যেটা আপনাকে দেখাচ্ছিলাম যে 2018 থেকে 2021 অবধি খুব সুন্দরভাবে নিজের কোম্পানিকে গ্রো করেছে। সেই সময় তার ভালো সময় ছিল। তো যখন কোম্পানির ভালো সময়, যখন সেলস বাড়ছে ভীষণভাবে, প্রফিটেবিলিটি বাড়ছে, তো সেই সময়ে কম টাকায় যদি লোন পাওয়া যায়, আপনি যদি এখানে দেখেন যে 5 কোটি টাকা, 9 কোটি টাকা, 5 কোটি টাকা, 6 কোটি টাকা, মানে আগে যে পরিমাণে লোন নিচ্ছিল, বরোয়িংস করছিল, সেই সময় যে পার্সেন্টেজ বা যে ইন্টারেস্ট কস্ট তাকে দিতে হচ্ছিল, সেই তুলনায় অনেকটা বেশি লোন নিচ্ছে, তা সত্ত্বেও যে ইন্টারেস্ট কস্ট সেটা কম লাগছে এক্ষেত্রে। 2020-তে এই ঘটনা ঘটেছিল, লোন খুব সস্তা হয়ে গেছিলো। তো এই কোম্পানিটা সেই যে সুযোগ বা সেই যে সিচুয়েশান তার সদ্ব্যবহার করেছিল, তার সেই জন্য আমরা দেখব 2020 থেকে 2021-এ তার যে লোনের পার্সেন্টেজ, লোন নেওয়ার যে বিষয়টা সেটা আরও বাড়তে আমরা দেখেছি। সেখানে কিন্তু ইন্টারেস্ট কস্ট অতটা বেশি বাড়েনি। তো ভালো সময়কে সুন্দরভাবে ইউটিলাইজ করার যে দক্ষতা সেটা আমরা এই গল্প থেকে বুঝতে পারছি, এটা পড়ে বুঝতে পারছি। কিন্তু এখন 2023-এ মার্চে যদি আমরা কথা বলি, তাহলে 193 কোটি টাকার বরোয়িং, 193 crore বরোয়িং, এবং সেখানে আমরা আরও আদার লাইবিলিটি যদি দেখি, তাহলে সেখানেও দেখছি আমরা বরোয়িং সেটা বেশি রয়েছে। এখানে আমাদেরকে দেখতে হবে পরবর্তী ক্ষেত্রে যে কেন এই বরোয়িংটা বেশি রয়েছে। তার তো উচিত যে এখন বরোয়িং কম করে দেওয়া, কেননা এখন যে ইন্টারেস্ট সেটা অনেকটা হাই, অনেকটা বেশি টাকা আমাদেরকে ইন্টারেস্ট কস্ট দিতে হতে পারে। তো এই বরোয়িংটা তো বেশি এখনও কেন চলছে, তো সেটা আমরা একটু পরে বুঝতে পারবো যে কেন এই বরোয়িংটা বেশি, বা কেন এই কোম্পানিটা এখন অবধি বরোয়িং করেছে, আগের বছর থেকে এবছর আরও কেন বেশি বরোয়িং করেছে। আচ্ছা, এবারে তো টোটাল লায়াবিলিটি তো হলো, যে যেরকম আমরা দেখছিলাম যে এদের যে লায়াবিলিটি সেটাও ধীরে ধীরে বাড়তে থেকেছে। ফিক্সড অ্যাসেট, কোম্পানির সেলস বাড়ার সঙ্গে সঙ্গে ফিক্সড অ্যাসেট বাড়বে, যেটা বলছিলাম। কিন্তু যদি ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস হয়, যেখানে অনেকটা বেশি ফিক্সড অ্যাসেটে টাকা লাগাতে হয়, তাহলে সেই কোম্পানি যে আর্নিং করবে সে ব্যবসা থেকে আবার সেখানেই ইনপুট করতে হবে, আবার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেশি করতে হবে, কিন্তু সেই তুলনায় আর্নিংস আসবে না। যেটুকু প্রফিট হলো সেখান থেকে আবার সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হবে। তো যদি এরকমভাবে সাইকেল চলতে থাকে, তাহলে শেয়ার হোল্ডারদের কাছে টাকা ঢুকবে কোথা থেকে, তাদের ইনকাম কোথা থেকে হবে, ফ্রি ক্যাশ ফ্লো কোথা থেকে আসবে? এই কারণে এই ক্যাপিটাল ইন্টেন্সিভ যেসব বিজনেসগুলো রয়েছে সেখান থেকে আমি অন্তত একটুখানি দূরত্ব বজায় রাখি। আর এই ক্ষেত্রে আমরা যদি ফিক্সড অ্যাসেট দেখি, তাহলে একটা গল্প আমরা বুঝতে পারবো যে দেখুন, ল্যান্ড, বিল্ডিং বা প্ল্যান্ট মেশিনারি যেগুলো বা ইকুইপমেন্ট যদি নতুন কিনে থাকে, তাহলে দেখুন 2021-এ 9 কোটি টাকা, 71 কোটি টাকা, 66 কোটি টাকা যেগুলো আগে ছিল, কিন্তু 2022-এ 113 কোটি টাকা, 9 কোটি টাকা থেকে, সেটা হচ্ছে ল্যান্ড। তারা ল্যান্ড আরও পারচেজ করেছে। বিল্ডিং, সেখানে বিল্ডিং বানিয়েছে 116 কোটি টাকা। তারপরে প্ল্যান্ট মেশিনারি
36 কোটি টাকা, আগে যেটা ছিল 66 কোটি টাকা। ঠিক আছে, তার মানে নতুন তারা নিজের ল্যান্ড কিনেছে, সেখানে মেশিনারি প্ল্যান্ট বিল্ডিং সব তৈরি করেছে, তো যার জন্য এই এক্সপেন্সটা হয়েছে, যার জন্য তাকে বরোয়িং, যদি আমরা এখানে দেখি যে বরোয়িংয়ের কথা বলছিলাম, বরোয়িং আগের থেকে তার জন্য বেড়েছে এবং সেটা এখন 193 কোটি টাকা রয়েছে। যেটা আমরা গতানুগতিকভাবে দেখেছি এই কোম্পানির স্টোরিতে, যে যখন কোম্পানির যখন ইন্টারেস্ট রেট অনেক হাই থাকে বা সেই সময় যখন তার ভালো সময় থাকে না, তখন তার যেটা বরোয়িংস সেটা কম থাকে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বরোয়িংস এখনও রয়েছে ভালো একটা অ্যামাউন্টের, তার কারণ সে ইনভেস্টমেন্ট করেছে এখানে, যেটা ফিক্সড অ্যাসেটে আমাদের এখানে ধরা পড়লো, ল্যান্ড বিল্ডিং মেশিনারিতে ইনভেস্ট করেছে। এখন আমাদেরকে এটা দেখতে হবে যে এই যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে, এখান থেকে যে রিটার্নটা আসছে পরবর্তী ক্ষেত্রে, বা যে কোম্পানিটা এই যে ইনভেস্ট করেছে এখান থেকে কতটা পার্সেন্টেজ রিটার্ন কন্ট্রিবিউট করছে, বা কতটা ইউটিলাইজ করেছে ক্যাপিটালটাকে ভালো মতো করে, যাতে কোম্পানির প্রফিটেবিলিটি সামনের দিনে বেড়েছে কিনা। আর সেটাই যদি দেখি আমরা যে কোম্পানির প্রফিটেবিলিটি আরও বেড়েছে এই ধরুন, তাহলে কিন্তু সেটা কোম্পানির আর্নিংসকে ভীষণভাবে বাড়াবে। কোম্পানির আর্নিংস বাড়লে শেয়ার প্রাইস থেকে ফলো করবে। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারছেন যে স্টোরিটা কী, আর কী কারণে এত বরোয়িংস, কেন ফিক্সড অ্যাসেট হঠাৎ করে এতটা বেশি জাম্প, 3 গুণ আমরা জাম্পস দেখতে পাচ্ছি। আশা করছি এই যে পুরো স্টোরিটা, এটা কোম্পানি সম্পর্কে আপনি বুঝতে পারছেন। তো এবারে আসি আমরা এখানে আদার অ্যাসেটে। আদার অ্যাসেটের মধ্যে ইনভেন্টারি, ট্রেড রিসিভেবল, এটা দেখাটা দরকার এই দুটো, এবং আদার লায়াবিলিটিতে আমরা দেখতে পারবো ট্রেড পেয়েবল। ঠিক আছে, এই 3টে আইটেম, আদার লায়াবিলিটিতে ট্রেড পেয়েবল, আদার অ্যাসেটে ইনভেন্টারিজ এবং ট্রেড রিসিভেবল, এই 3টে আইটেম দেখলেই আপনার হয়ে যাবে কাজ। বাকি আইটেমগুলোর উপর অতটা গুরুত্ব না দিলেও চলবে। তো এই 3টে যে আইটেমটা রয়েছে, এই 3টে আইটেম কেন, তার কারণ যখন সেলস বাড়বে তখন এই প্রত্যেকটা আইটেম, 3টে আইটেম, ইনভেন্টারি, যদি সেলস বাড়তে থাকে তাহলে আপনার স্টক রাখতে হবে, মজুত রাখতে হবে মালপত্র। এবার যদি আপনি ইনভেন্টারি না থাকে তাহলে সেলসের যে ডিমান্ড সেটা আপনি ফুলফিল করবেন কী করে, তাহলে একটা আর্নিং মিস হয়ে যাবে। সেই কারণে সেলস বাড়ার সঙ্গে সঙ্গে ইনভেন্টারি বাড়বে। ট্রেড পেয়েবল, ট্রেড রিসিভেবল যেটা, সেটাও আমরা মোটামুটিভাবে ইনক্রিজ হতে দেখতে পারি। সেটা আপনি পার্সেন্টেজ অফ সেলসের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন, যে পার্সেন্টেজে সেলস বাড়ছে সেটা কি এই পার্সেন্টেজে বাড়ছে, সেলস যে পার্সেন্টেজ বাড়ছে তার তুলনায় যদি এটা বেশি পার্সেন্টেজে বাড়ে তাহলে কিন্তু সেটা একটু প্রবলেম রয়েছে। যদি ধরুন সেলস হচ্ছে না, ডিমান্ড নেই, কিন্তু ইনভেন্টারিতে প্রচুর মাল পড়ে আছে, তাহলে তো সেই তার একটা তো কস্ট রয়েছে, ইনভেন্টারিতে একটা ব্লক হয়ে থাকবে, তো সেটা কিন্তু কখনোই ঠিক হবে, মানে ঠিক না, একটা ব্যবসার ক্ষেত্রে সেটা ভালো না। তো সেই কারণে এই 3টে আইটেম সেলস বাড়ার সঙ্গে সঙ্গে যেন বাড়ে এবং সেটা একটা অনুপাতে বাড়ে, সেটা দেখতে হবে আপনাকে। তারপরে একটা দেখুন শর্ট টার্ম লোনস, এইটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে শর্ট টার্ম লোনস যেটা, সেটা 40, 12, 1 এখন 1 কোটি টাকায় রয়েছে, যেটা 2012তে ছিল 40 কোটি টাকা। এই শর্ট টার্ম লোনসের ক্ষেত্রে কী হয়, প্রবলেমটা কি, এটা অনেকেই মিস আউট করে যায় বা দেখেন না সেরকমভাবে, কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট রয়েছে। সেটা হচ্ছে কি, ধরুন আমার একটা কোম্পানি রয়েছে, বা এই যে কোম্পানিটা আমরা অ্যানালাইসিস করছি, এই কোম্পানিটা যারা প্রোমোটার রয়েছে তাদের অন্য 3-4টে কোম্পানি রয়েছে। এখন সেই কোম্পানির মধ্যে একটা কোম্পানি খুব অবস্থা খারাপ, প্রফিটেবিলিটি নেই, একদম বন্ধ হওয়ার মুখে, কোনো ব্যাংক লোন দিচ্ছে না সেই কোম্পানিকে। কিন্তু এই কোম্পানির প্রোমোটার যারা রয়েছে তারা এই বিষয়ে একটুখানি তৎপর হয়ে কী করবে, যে ওই কোম্পানিকে লোন দিয়ে দেবে এই কোম্পানির থেকে, মানে বৈভব গ্লোবাল থেকে লোন দিয়ে দেবে। যে কোম্পানিটা ডিস্ট্রেস অবস্থায় রয়েছে, একদম বন্ধ হওয়ার মুখে, তাকে লোন দিয়ে দেবে বাঁচানোর জন্য। কেননা সেখানে তাদের পুরোপুরি অংশীদারিত্ব আছে, সেটা যদি আবার রিভাইভ করে যায় তাহলে তাদের টাকাটা ডুববে না সেই ব্যবসা থেকে। কিন্তু এই যে টাকাটা রয়েছে, টাকাটা কি শুধু কি ওনাদের টাকা, বৈভব গ্লোবালে যে বিনিয়োগটা করা রয়েছে তা তো না, সেখানে তো আপনার টাকাও রয়েছে, আপনিও তো তাদেরকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন। কিন্তু সেই টাকাটা তারা ওই কোম্পানিকে শর্ট টার্ম লোন দিয়ে রেখেছে। তো যার ফলে এই শর্ট টার্ম লোনসের ক্ষেত্রে যদি আইটেম, মানে যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা যদি অনেকটা বেশি দেখেন আপনি এবং সেটা ইনক্রিজ অবস্থায় যদি দেখেন, তাহলে সেই বিষয় নিয়ে আপনি ম্যানেজমেন্টকে কোশ্চেন করতে পারেন যে কী কারণে এতটা বেশি আইটেমটা, এবং আপনি সেই বিষয়ে যথেষ্ট আপনি ওটা নোটিস করবেন যে এটা কেন হচ্ছে, কেন এত বেশি অ্যামাউন্ট, বা কী কারণ সেটা আপনি একটুখানি তলিয়ে দেখতে পারেন, কোনো না কোনো রিজন আপনি তখন পেয়ে যাবেন। তো আমাদের গল্পের দ্বিতীয় চ্যাপ্টার ব্যালেন্স শিট কমপ্লিট। এবার আমরা যাব তৃতীয় চ্যাপ্টারে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ক্যাশ ফ্লো।
ক্যাশ ফ্লো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ক্যাশ ফ্লো প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটের থেকেও বেশি ইম্পর্টেন্ট, কেননা ক্যাশ ফ্লোর মাধ্যমে আপনি অ্যাকচুয়াল যে চিত্রটা কোম্পানি সেটা আপনি দেখতে পাবেন, যেটা প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটে কোম্পানির ম্যানেজমেন্ট ম্যানুপুলেট করতে পারে অ্যাকাউন্টসের হেরফের করে, অ্যামাউন্ট এদিক ওদিক করে। অনেক ক্ষেত্রে অনেক ফ্রড আমাদের সামনে অত সহজে আসে না, কিন্তু ক্যাশ ফ্লো এমন একটা জায়গা যেখানে তাদের যে ম্যানুপুলেট করার জায়গাটা খুবই কম, এবং ক্যাশ ফ্লো অ্যাকচুয়াল চিত্রটা দেখা যায় কত টাকা ক্যাশ তারা আর্ন করছে সেখানে। ঠিক আছে, তো একটা আমি ইভেন্টে যখন আমি আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে, লাস্ট 2 দিন আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেটা আপনি দেখতে পারেন যে কীভাবে ম্যানেজমেন্ট ম্যানুপুলেট করতে পারে, কিন্তু ক্যাশ ফ্লো এমন একটা স্টেটমেন্ট যেখানে তাদের ম্যানুপুলেট করার জায়গাটা অনেক কমে যায়। তো সেইটা আপনি গিয়ে দেখতে পারেন সেই ভিডিওটা। তো ক্যাশ ফ্লোর মধ্যে 3টে বিষয় রয়েছে। একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, কোম্পানির অপারেশনস থেকে কত টাকা ক্যাশ ফ্লো আসছে সেটা ওভার দ্য ইয়ার্স যেন পজিটিভ থাকে। কোনো কোনো ইয়ারে নেগেটিভ থাকে, কিন্তু সেটা আউটফ্লো হচ্ছে বলে নেগেটিভ থাকছে, কিন্তু ওভার দ্য ইয়ার্স আপনাকে দেখতে হবে সেটা যেন পজিটিভ থাকে, এবং যদি ইনক্রিজিং থাকে কনসিস্টেন্ট বেসিসে যদি ইনক্রিজ হয় তাহলে সেটা খুবই ভালো। দ্বিতীয় হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এটা সব সময় নেগেটিভ থাকতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কি, কোম্পানির অপারেশনস থেকে যে প্রফিটটা আসছে সেই টাকা থেকে সে নিজের অপারেশনস চালাচ্ছে, আরও কোম্পানিটাকে বড় করার চেষ্টা করছে, সেটা এটা রিপ্রেজেন্ট করে। কিন্তু যদি ইনভেস্টিং অ্যাক্টিভিটি যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু তার মানে হচ্ছে গিয়ে তার যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেট বিক্রি করে সেইখান থেকে টাকা নিয়ে এসে সেই দিয়ে আবার কোম্পানি চালাচ্ছে বা ব্যবসা চালাচ্ছে। তো আপনার যে দোকান, যদি আমি এক্সাম্পল নিচ্ছিলাম দোকানের, তো দোকানে যদি অ্যাসেট রয়েছে, সেই অ্যাসেট আপনাকে বিক্রি করে আপনার ব্যবসা চালাতে হয়, তাহলে সেই ব্যবসাতে আপনি কেন বিনিয়োগ করবেন বা সেই কোম্পানিতে কেন বিনিয়োগ করবেন, তাই না? সুতরাং ইনভেস্টিং অ্যাক্টিভিটি সবসময় নেগেটিভ থাকা দরকার। যদি পজিটিভ হয় এবং সেটা ইনক্রিজ অবস্থায় থাকে, তাহলে বুঝে নেবেন যে এরা নিজের অ্যাসেট বিক্রি করে কোম্পানি চালাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। তৃতীয় হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এক্ষেত্রে বিভিন্ন রকম কোম্পানি ডিভিডেন্ড দিল বা কিছু ফাইন্যান্স করলো, তো সেক্ষেত্রে আমরা নেগেটিভ আইটেম দেখতে পারি সেখানে। তো এটাও ইনভেস্টিং অ্যাক্টিভিটির মতো, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি যেটা, সেটাও নেগেটিভ হয়। মানে আমার ইনফ্লো হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে কোনো একটা প্রজেক্টের জন্য ফাইন্যান্স করাচ্ছে, আউটফ্লো হচ্ছে ক্যাশের, তো যার ফলে সেটা নেগেটিভ হবে। তো অপারেটিং অ্যাক্টিভিটি সবসময় পজিটিভ হবে, কেননা সেখানে সবসময় আমরা দেখতে চাই যে ক্যাশ ইনফ্লো হচ্ছে। দ্বিতীয়ত ইনভেস্টিং অ্যাক্টিভিটি, সেটা আমরা চাই যে নেগেটিভ হোক। তৃতীয়ত ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, সেটা যেন সবসময় নেগেটিভ থাকে। এবং এই তিনটেই ওভার দ্য ইয়ার্স যদি ইনক্রিজিং হয় বা এবং কনসিস্টেন্ট বেসিসে থাকে, তাহলে খুবই ভালো একটা কোম্পানির জন্য। এক্ষেত্রে যেটা এখানে দেওয়া নেই সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। তো ফ্রি ক্যাশ ফ্লো আপনি দেখতে পারেন যে অপারেশনস ফ্রম মানে প্রফিট ফ্রম অপারেশনস, সেখান থেকে যদি আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দিয়ে দিই, তাহলে আমরা ফ্রি ক্যাশ ফ্লো পাবো। যে কোম্পানির অপারেশনস থেকে যত টাকা প্রফিট এসছে, সেখান থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত টাকা আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছি সেটা বাদ দেওয়ার পর আমাদের অ্যাকচুয়াল পকেটে কত টাকা ঢুকলো সেইটা ইন্ডিকেট করে ফ্রি ক্যাশ ফ্লো। আর এটা আপনি টিকারটেপ ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবেন, যেটা screener.in এর মতোই একটা ওয়েবসাইট, সেখানে গিয়েও এটা চেক করে দেখে নিতে পারেন বা আপনি নিজেও ক্যালকুলেট করে দেখে নিতে পারেন। তো আশা করছি এইটা আপনার কাছে ক্লিয়ার এখন, যে কোন দিকটা দেখতে হবে এবং কেন, আর কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ দেখতে হবে, সেই বিষয়টা আপনি এখন জেনে গেছেন। এবারে আমরা যদি এই কোম্পানির কথা বলি, তাহলে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি যেটা, সেটা 2012-তে ছিল 47, সেখান থেকে বাড়ে, সেটা বাড়তে 2015 অবধি 115 কোটি টাকায় পৌঁছায়, যেটা 2014 থেকে কম। তারপরে শুরু হয় কারেকশান 2015 থেকে। দেখবেন 2015 আগে থেকে কারেকশান শুরু করে দিয়েছিল, কেননা কোয়ার্টার বেসিসে এটা একটু নেগেটিভভাবে ক্যাশ ফ্লো এখানে কম জেনারেট হচ্ছিল। তারপর থেকে এটা নেগেটিভে চলে যায়, যেটা ভালো না কোনো কোম্পানির জন্যই। তারপরে সেটা আবারও পজিটিভে ফিরে আসে। 2018-তে 41 কোটি টাকা ছিল, প্রচণ্ডই কম ছিল। তারপরে 2019-এ বাউন্স ব্যাক 204 কোটি টাকা, তারপরে 214 কোটি টাকা, তারপর 326 কোটি টাকা, তারপর দেখুন 2022-এ 88 কোটি টাকা, 2017-তে ছিল 74 কোটি টাকা, আর 2022-এ 88 কোটি টাকা। একটু বেশি, কিন্তু এত বছর পর যে অপারেটিং অ্যাক্টিভিটি সেই অবস্থায় চলে গেছে। তার মানে বুঝতে পারছেন যে কতটা ভোলাটাইল এই ব্যবসাটা।
তো এই চিত্রটা এখান থেকেও আপনি দেখতে পাচ্ছেন। তো 2023-এ 127 কোটি টাকা আবারও ধীরে ধীরে আমরা বাড়তে দেখতে পাচ্ছি, যেটা খুব পজিটিভ একটা বিষয়। এরপর হলো ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, যেটা বলছিলাম যে এক্ষেত্রে সবসময় যেন ক্যাশ ফ্লো সেটা নেগেটিভ থাকে, মানে ক্যাশ আউটফ্লো হয় ইনভেস্টিংয়ের অ্যাক্টিভিটির ক্ষেত্রে। ইনভেস্টিং অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি লং টার্মের ক্ষেত্রে হয়, যেরকম ধরুন কোনো ফিক্সড অ্যাসেট পারচেস করলো বা অ্যাকুইজিশন মার্জার হলো, সেক্ষেত্রে ক্যাশ আউটফ্লো হচ্ছে। কিন্তু এটা যদি ইনফ্লো হয় তাহলে তার মানে তার যে কোনো লং টার্ম অ্যাসেট ছিল সেটা বিক্রি করে সেখান থেকে ক্যাশ মানে ইনফ্লো হয়েছে, যার জন্য সেখানে পজিটিভ দেখাচ্ছে। তো সেটা কোনো ইয়ারে সেটা হতে পারে, কিন্তু এটা যদি ওভার দ্য ইয়ার্স পজিটিভই থাকে, তার মানে সেই যে অপারেটিং অ্যাক্টিভিটি থেকে টাকা ইনকাম করতে পারছে না, ব্যবসা থেকে টাকা ইনকাম করতে পারছে না, কিন্তু তার অ্যাসেট বিক্রি করে সে তার ব্যবসা চালাচ্ছে, এটা ইন্ডিকেট করে। তো সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যেটা কন্টিনিউ পজিটিভ না থাকে ওভার দ্য ইয়ার্স কথাটা ইম্পর্ট্যান্ট এখানে। নেক্সট যেটা, বা এই কোম্পানির ক্ষেত্রে যদি আমরা দেখি ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তাহলে সেটা নেগেটিভই ছিল এবং লাস্ট ইয়ারে এটা 43 করোড়ের পজিটিভ। এটা আপনি ডিটেলসে গেলে দেখতে পাবেন যে কেন এটা পজিটিভ, ঠিক আছে। কিন্তু ওভার দ্য ইয়ার্স এটা নেগেটিভই রয়েছে, যেটা আমি বলছিলাম, যেটা আমাদের ক্রাইটেরিয়া ছিল সেটা স্যাটিসফাই করছে এখানে। এরপর হলো ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ধরুন এক্ষেত্রে কোনো কোম্পানি ডিভিডেন্ড পে আউট, মানে এই কোম্পানিটা ডিভিডেন্ড পে আউট করছে, বা লোন হয়তো আরও বেশি নিল বা একটু চেঞ্জেস করলো, লোন পে করছে, বা হয়তো শেয়ার বাইব্যাক করছে, শেয়ার আরও ইস্যু করছে। এই ধরনের ফাইন্যান্সিং যে অ্যাক্টিভিটিগুলো একটা কোম্পানি করে, সেক্ষেত্রে এই আইটেমটা এইখানে আমরা দেখতে পারি এবং এটা নেগেটিভ হয় সচরাচর। একটা দুটো বছরে সেটা পজিটিভ হতে পারে কোনো ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা নেগেটিভ দেখতে পারি। বেশি যদি ডিভিডেন্ড পে আউট করে, তো এখানে যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি সেটা আরও বেশি নেগেটিভ আমরা দেখতে পারি, ঠিক আছে। মানে এটা আউটফ্লো হচ্ছে কোম্পানির থেকে, ইনফ্লো হলে পজিটিভ, আউটফ্লো হলে নেগেটিভ দেখাবে এখানে। তো এখানে নেট ক্যাশ ফ্লো দেখলে আপনি পুরো চিত্রটা দেখতে পাবেন যে 2012-তে এটা নেগেটিভ ছিল 27 কোটি টাকা, 2013-তে পজিটিভ, 2014-তে 2 কোটি টাকা, 49 করোড়। এইসবের থেকে নেট ক্যাশ ফ্লো দেখাটা ইম্পর্টেন্ট ঠিকই, কিন্তু তার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এই তিনটে আইটেমকে আলাদাভাবে দেখা এবং তার সাথে ফ্রি ক্যাশ ফ্লো অবশ্যই দেখা। ফ্রি ক্যাশ ফ্লো দেখলে অনেকটা চিত্রটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি এই তিনটে চ্যাপ্টার কোম্পানির ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, সেটা এখন আপনার কাছে পুরোটা ক্লিয়ার। তো এবার আপনি আমাকে বলুন যে কতটা কঠিন লাগলো। ইনভেস্টিং এতটাই সহজ, আমরা শুধু বিষয়গুলোকে ভাবি যে খুব বেশি কমপ্লিকেটেড, আমাদেরকে কমার্স বিষয়টা জানতে হবে, নইলে তো এইসব বিষয়গুলো আমার দ্বারা সম্ভবই না। এই ভিডিওটা দেখার পর থেকে এবার আপনাকে যদি যে কোনো কোম্পানি দেওয়া হয়, আপনি অ্যানালাইসিস করতে পারবেন না? আপনি আলবাত পারবেন, আমার ভরসা রয়েছে। এতটা ইজি, এতটা সহজভাবে ভিডিওটা বানিয়েছি, আমি জানি অনেক দিন লেগেছে। তার কারণ একটা যখন আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করি, আমি মনে করি যে যতক্ষণ না সেই বিষয়টা একটা সাধারণ, যে কখনো কমার্সের অ আ ক খ পড়েনি, কিচ্ছু জানে না, সে যতক্ষণ না বুঝবে ততক্ষণ হয়তো আমি ভালো করে বোঝাতে পারলাম না। এটা আমার সবসময় মাথায় ঘোরে। তো সেই কারণে এই ভিডিওটা, যে ভিডিওটা আপনি দেখছেন, এটা 4 বার আমি শ্যুট করেছি, 4 টাইমস, বারবার চেঞ্জ করে যে হয়তো এটা ভালো করে বোঝাতে পারলাম না, আবার আমি রিটেক করে সেটা আবার বোঝানো। একটাই উদ্দেশ্য, যাতে আপনি ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝতে পারেন, যে কোনো কোম্পানির যে স্টোরি সেটা ধরতে পারেন। একটাই কথা মনে রাখবেন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করার সময়, সেটা হচ্ছে যখন কোনো আপনি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করতে বসবেন বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে বসবেন, সেই কোম্পানিটার বা সেই ব্যবসাটার স্টোরি কী সেইটা আইডেন্টিফাই করার জন্য একটু দেখবেন। এইটা যদি আপনি ভেবে বসেন, তাহলে দেখবেন যে 50% কাজ সেটা আপনার অলরেডি হয়ে গেছে। এই ভিডিওটা বানাতে 2 সপ্তাহ টাইম লেগেছে আমার, 2 সপ্তাহ। এতটা পরিশ্রম এই ভিডিওটাতে দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে এই ভিডিওটা আপনাকে সব দিক থেকে হেল্প করতে পারে, যে কোনো সময় যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব সহজেই যেন আপনি করে ফেলতে পারেন। তাই ভিডিওটা শেষ করে দিয়ে বন্ধ করে দেবেন না। অন্য কোনো কোম্পানি, যে কোম্পানি আপনার পোর্টফোলিওতে রয়েছে, সেই কোম্পানির একটু ফান্ডামেন্টালটা খুলে দেখুন যে আপনি নিজে ধরতে পারছেন কিনা সেই স্টোরিটা। এরকমভাবে 5-6টা কোম্পানির প্র্যাকটিস করলেই আপনি নিজের থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনি সেই কোম্পানির স্টোরিটা ধরে নিতে পারবেন। আর এখানেই হবে এই ভিডিওটার সফলতা। এই ভিডিওটা শুধুমাত্র আজকের জন্য ভ্যালিড না, আজ থেকে 5 বছর পর, 10 বছর পর, সেই সময়ের জন্য এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তখনও এর যে গুরুত্ব সেটা তখনও একই রকমই থাকবে। একবার বুঝে নিতে পারলে ব্যাস,
সারা জীবনের জন্য আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের এক্সপার্ট হয়ে যাবেন। তখন আপনার বন্ধু এসে আপনাকে বলবে যে একটু এই কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে দে না, আর তখনই হবে এই ভিডিওটার সার্থকতা। ভালো লাগলে আজকের ভিডিওটা, ভালো না লাগার তো কোনো কারণ নেই, এতটা এফার্ট দিয়েছি, পরিশ্রম দিয়েছি, একটাই উদ্দেশ্য ছিল যাতে আপনাকে খুব সহজভাবে বোঝাতে পারি। যদি আমি এই কাজে সফল হয়ে থাকি তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। আপনি লাইক করলে আরও অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছতে হেল্প করবে ইউটিউব, যাতে এই ভিডিওটা দ্বারা ম্যাক্সিমাম মানুষ বেনিফিটেড হন, সেটা আপনিও নিশ্চয়ই চান। সো প্লিজ লাইক দিস ভিডিও, এবং আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বন্ধুবান্ধব যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন, ইন্টারেস্টেড, দীর্ঘমেয়াদের জন্য কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে ভয় পাচ্ছেন, বা আপনি যদি কমার্সের ব্যাকগ্রাউন্ড হন, খুবই ইম্পর্টেন্ট, কমার্স নিয়ে যারা পড়ছেন তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, আপনি ভিডিওটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। সামনের দিনে আরও অনেক ভিডিওস আসতে চলেছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর, যেটা আপনাকে ধীরে ধীরে আরও বেশি এক্সপার্ট করে তুলবে। তো যদি আপনি নতুন হন, চ্যানেলে প্রথমবার ভিডিওটা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাই বিনিয়োগ চ্যানেলে, কেননা এমন কিছু কন্টেন্ট আমি নিয়ে আসি আপনাদের জন্য যেগুলো আপনাকে নিজেকে অ্যাজ এ বেটার ইনভেস্টার, বেটার ট্রেডার হতে খুব সাহায্য করে। সহজ সিম্পল বাংলা ল্যাঙ্গুয়েজে। অনেকক্ষণ ধরে বকবক করে আপনার মাথা খেয়ে নিলাম, এবারে বিদায়। তবে যাওয়ার আগে যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যুক্ত হতে চান, যেটা ওপেন টু অল ফ্রি টেলিগ্রাম চ্যানেল, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেই একমাত্র আপনি মাই বিনিয়োগ টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন। মাই বিনিয়োগের নামে আরও অনেক ফেক চ্যানেল রয়েছে যেগুলো টাকার আত্মসাৎ করার চেষ্টা করছে, ফ্রড করার চেষ্টা করছে মানুষের সাথে, সাবধান হয়ে থাকবেন। মাই বিনিয়োগের আপাতত একটাই সার্ভিস রয়েছে, সেটা হলো প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল। প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি যুক্ত হতে চান এবং সেখানে সুবিধে কী কী পাবেন, কীভাবে যুক্ত হতে পারেন, সমস্ত প্রসেস সেটা ভিডিও ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন, বা myBiniyog@gmail.com এখানে মেল করে আপনি জেনে নিতে পারেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার বাংলাও বিনিয়োগ করবে।